নমস্কার সকলকে, আমি আছি আপনাদের সাথে রক্তিম আড়ালের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আশা করি ভালো আছো সকলে। হ্যাঁ, অনেক দিন পর আমরা আবার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আড়ালের নতুন এপিসোড নিয়ে এসে গেছি আপনাদের সাথে। তো চলো আর দেরি না করে প্রতিবারের মতো ধৈর্য ধরে বসো আর শুনতে থাকো আজকের সম্পূর্ণ নতুন একটি পর্ব। অভিজিৎ আর দীপেন্দু দুজনেই ইঞ্জিনিয়ার। কাজের জন্য ওদের প্রায় কলকাতার বাইরে যেতে হয়, কিন্তু এবারে অভিজিৎ আর দীপেন্দু দুজনকেই অফিস থেকে বাইরে পাঠানো হচ্ছে একটা বড় প্রজেক্টের কাজের জন্য। আর এইবারে একেবারে পশ্চিমবঙ্গের বাইরে, রাজস্থানে। প্রথম অভিজিৎ আর দীপেন্দুর বাড়ির কেউই রাজি হচ্ছিল না। পশ্চিমবঙ্গের মধ্যে হলে ঠিক ছিল, কিন্তু একেবারে অন্য রাজ্যে, অচেনা পরিবেশে কাজ। প্রথম বাড়ির লোকেদের এতে সায় ছিল না, কিন্তু তারপরে মেনে নেয়। অভিজিৎ এই দিকে বেশ খুশি। প্রথমত ওর খুব ইচ্ছা ছিল বাইরে কাজ করতে যাওয়া, আর উপরন্ত পার্টনার হিসাবে দীপেন্দুকে পেয়েছে। ওরা দুজনেই একই ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। দুজনের বন্ধুত্ব খুবই ভালো। তার ওপর কোম্পানি ওদের দুজনকেই প্রজেক্টের হেড হিসাবে বাইরে পাঠাচ্ছে শুনে অভিজিৎ আর দীপেন্দু দুজনের মনের আনন্দ আর ধরছে না। ওরা ভীষণ উৎসুক এই কাজটা করার জন্য। মোটামুটি 1 বছর ওদের বাইরে থাকতে হতে পারে, আবার তার বেশি সময়ও লেগে যেতে পারে। যে জায়গাটিতে ওদের প্রজেক্টের কাজ হবে সেই জায়গাটি শহর সংলগ্ন একটা গ্রামের একেবারে সীমান্তের দিকে। সেদিকে খুব একটা লোক এখন আর থাকে না। কিছু ভগ্নপ্রায় বাড়ি এবং ধুধু ফাঁকা জমি পড়ে রয়েছে। নির্দিষ্ট দিনে পৌঁছে যায় অভিজিৎ আর দীপেন্দু। ওদের সাথে এই প্রজেক্টের আরও যারা কাজ করছেন তারা বেশিরভাগই এই গ্রাম থেকে কিছুটা দূরে শহরের বাসিন্দা। ওই টিমে বাঙালি বলতে একমাত্র ওরা দুজন। অভিজিৎ আর দীপেন্দুর যেখানে থাকার ব্যবস্থা করা হয় সেই বাড়িটা বেশ পুরনো। বাড়িতে একদিকটা প্রায় ভগ্নপ্রায় অবস্থা বলা যেতে পারে। প্রথম দীপেন্দু একটু কিন্তু করছিল এই বাড়িতে থাকার জন্য, কিন্তু কাজের জায়গায় যেতে হলে এই বাড়ি থেকেই যাওয়াটাই বেস্ট, আর নয়তো অনেক দূরে শহরের দিকে বাড়ি নিতে হয়। কিন্তু অভিজিতের মতে কাজের জায়গা যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। আর তাছাড়া এই জায়গাটা বেশ নিরিবিলি, খুব একটা লোকের যাতায়াত নেই এখানে। অভিজিৎ ছোট থেকেই ভীষণ সাহসী, কিন্তু দীপেন্দু ঠিক তার উল্টো। শেষে অভিজিৎ বলল বলে তার এই কথা মেনে নিয়ে ওই বাড়িতে থাকতে রাজি হলো দীপেন্দু। একজন কেয়ারটেকার রামগোপাল ওদের সাথেই থাকে। পরের দিন থেকে ওদের কাজ শুরু হলো। অভিজিৎ দীপেন্দু কাজের জায়গায় গিয়ে প্রত্যেকের সাথে আলাপ করে নিল। তবে এর মধ্যে মুকেশ শর্মার সাথে ওদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। প্রথম দিন কাজ ছেড়ে ফিরতে ওদের সন্ধে হয়ে গেল। অভিজিৎ আর দীপেন্দুর খাওয়া হয়ে গেলে ওরা শুতে যাবে। ঠিক সেই সময় একটা অচেনা লোকের গলা পেল। লোকটা রামগোপালকে ডাকছিল। ওরাও নিচে চলে এলো ডাকাডাকি শুনে। নিচে এসে ওরা জানতে পারল রামগোপালের মেয়ে, যে কিনা এই কয়েকটা বাড়ি দূরেই ওর মায়ের সাথে থাকে, তার নাকি শরীর ভীষণ খারাপ করেছে। ওকে এক্ষুনি ডাক্তার দেখাতে হবে, আর তার জন্য ওকে শহরের দিকে নিয়ে যেতে হবে। এত রাতে কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না, তাই রামগোপালকে ওর স্ত্রী ডেকে পাঠিয়েছে। রামগোপাল যাবে কি যাবে না ভাবছে, কিন্তু সেই সময় অভিজিৎ এসে রামগোপালকে বলল, ठीक है तुम जा सकते हो, हम लोगों के लिए टेंशन करने की ज़रूरत नहीं है, तुम जाओ अपनी बेटी के पास। रामगोपाल बोल, आप लोगों को बहुत तकलीफ होगा सर। অভিজিৎ বলল, कुछ नहीं होगा, हम खुद को संभाल लेंगे। রামগোপাল অভিজিৎকে ধন্যবাদ দিয়ে চলে গেল। দীপেন্দু বলল, আচ্ছা ওকে যেতে দেওয়াটা কি ঠিক হলো? এত বড় বাড়ি, আমরা একা, আশেপাশের লোকজন বলতে ওই 2-1 জন, তাছাড়া জায়গাটা আমরা এখনও অবধি ভালো চিনি না। অভিজিৎ বলল, আরে তুই এত টেনশন কেন করছিস? আমি আছো তো নাকি? আর আমাদের বেশিরভাগ সময় তো কাজের জায়গাতেই চলে যাবে। এই বাড়িতে আর থাকবোই বা কতক্ষণ? আশেপাশের লোকজনের সাথে এত চেনাশোনা দরকার কি? এত ভাবতে হবে না, গিয়ে ঘুমিয়ে পড়ি, কাল সকাল ফিল্ডে যেতে হবে। দীপেন্দু আর কিছু না বলে অভিজিতের সাথে চলে গেল শুতে। রাত তখন কটাই বা হবে, 2:30 বা 3টে। হঠাৎ অভিজিতের ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখল পাশের বিছানায় দীপেন্দু শান্তিতে ঘুমাচ্ছে। অভিজিতের একটু অবাক লাগলো। কিছু একটা খচখচ আওয়াজেই ঘুমটা ভেঙে গিয়েছিল অভিজিতের, কিন্তু সেই আওয়াজটা কি ছিল বুঝতে পারল না অভিজিৎ। তারপরে ভাবলো হয়তো ঘুমের ঘোরে ভুল কিছু শুনেছে। টেবিলের পাশে রাখা জলের বোতলটা থেকে জল খেয়ে নিয়ে আবার শোয়ার তোড়জোড় করতে লাগলো অভিজিৎ।
কিন্তু ঠিক সেই সময়ে আবার একটা খচখচ আওয়াজ হলো। এবারে অভিজিৎ স্পষ্ট শুনতে পেয়েছে কেউ যেন পা ঘষে ঘষে হাঁটছে। ব্যাপারটা বোঝার জন্য অভিজিৎ আরও কিছুক্ষণ বিছানার ওপর বসে রইল। ঘরের মধ্যে অন্ধকার হয়ে আছে, কিছুই দেখা যায় না। অভিজিৎ লাইটটা জ্বালালো না, কারণ লাইট জ্বালালে দীপেন্দু জেগে যেতে পারে, আর দীপেন্দু যদি এই কথা জানতে পারে তাহলে তখনই জ্ঞান হারাবে, যা ভীতু। তাই অভিজিৎ কিছু না বলে নিজের ফোনটা বের করে ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে দরজার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। দরজার ছিটকিনিটা খুব ধীরে খুলে কিছুটা ফাঁক করে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু বাইরের বিস্তীর্ণ অন্ধকারে ফোনের সীমিত টর্চ লাইটের মাধ্যমে নিকষ কালো অন্ধকার ছাড়া আর কিছুই বুঝতে পারেন না অভিজিৎ। অভিজিতের কেমন যেন একটা সন্দেহ হতে লাগলো, কোনো চোর টোর আসেনি তো? হয়তো খবর পেয়েছে আমরা এখানে নতুন এসেছি। তাছাড়া আমরা এখানকার লোকেদের চিনিও না, আশেপাশে খুব একটা লোকও নেই। অভিজিতের নিজের প্রতি বিশ্বাস আছে, সে কোনোভাবে বেঁচে যাবে তাদের সাথে লড়াই করে। কিন্তু তাদের কাছে যদি কোনো মারাত্মক অস্ত্র থাকে তখন? অভিজিৎ এসবই ভাবছিল। এর মধ্যে আবার সে খসখস আওয়াজে অভিজিতের জ্ঞান ফিরল। এবারে আওয়াজটা হলো সিঁড়ির একদম নিচ থেকে। অভিজিৎ সাহস নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো আর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকলো। নিচে নেবেই বাঁ দিকে কিছুটা এগোলেই বাড়ির মেন দরজাটা পড়ে। সেদিকে ঘুরতেই যাচ্ছিল অভিজিৎ, কিন্তু ওর পেছন থেকে আবার খচখচ আওয়াজ পেয়ে ফিরে তাকালো। এবারে আওয়াজটা অনুসরণ করে অভিজিৎ এগিয়ে যেতে লাগলো। অভিজিৎ বুঝতে পারল যেদিকে অভিজিৎ যাচ্ছে সেই দিকটাই ওই ভগ্নপ্রায় জায়গাটা। তবে এখানে এসে দেখলো পিছনে একটা দরজা আছে, আর এই দিকটা চাঁদের আলোয় কিছুটা আলো আঁধারি ব্যাপারের সৃষ্টি হয়েছে। তার জন্য হালকা হালকা এই দিকটা দেখতে পাচ্ছে অভিজিৎ। ঠিক এই সময় ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেল। অভিজিৎ একটু ভয় পেয়ে গেল। এদিকটায় আসার পর থেকেই গাটা কেমন ছমছম করছে অভিজিতের। বারবার ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলল না। অন্ধকারে হাতড়াতে একটা দরজা খুঁজে পেল অভিজিৎ। তাতে ঠেলা দিতেই খুলে গেল দরজাটা, আর সেখান থেকে চাঁদের আলো উপচে এসে পড়ল অভিজিতের ওপর। অভিজিৎ দেখল এই দিকটা বাড়ির পিছনের দিক। এই দিকটায় একটা ছোট্ট পুকুর আছে, যদিও তার ঘাট পুরোটা ভেঙে গেছে। ওই পুকুরটার উল্টো দিকে বেশ বড় বড় গাছ রয়েছে। একটা গাছ বেশ পুরনো আর সবচেয়ে বড়, বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কি গাছ বুঝতে পারল না অভিজিৎ। এই পার থেকে গাছটাকে এখন কালো ছায়ার মতো দেখাচ্ছে। হঠাৎ অভিজিৎ চমকে উঠল। অভিজিতের কাঁধে একটা হাতের স্পর্শ। অভিজিৎ পিছন দিকে তাকাতেই দেখল দীপেন্দু দাঁড়িয়ে। অভিজিৎ বলল, আরে কী রে তুই এখানে? আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুই তো শুয়েছিলি। কী একটা আওয়াজ হচ্ছিল তাই একবার দেখতে এলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে ভালোই হয়েছে এসে। জায়গাটা কি সুন্দর দেখ। দীপেন্দু অভিজিতের কথা শুনে এক মনে সামনের দিকে তাকিয়ে থাকে। অনেকক্ষণ কিছু না বলাতে অভিজিৎ দীপেন্দুকে একটা ঠেলা মারে। কী রে, দেখতে বলেছি, তুই তো একেবারে হারিয়ে গেলি। একটু স্নান হাসল দীপেন্দু। অভিজিৎ বলল, ভাই তোর তো এখানে এসে সাহস বেড়ে গেছে মনে হচ্ছে। এত অন্ধকারে একা একা এখানে চলে এলি, তোর ভয় করলো না? দীপেন্দু কোনো উত্তর দিল না দেখে আবার অভিজিৎ দীপেন্দুকে একটু ঠেলা মারে। আরে কী রে, কী ভাবছিস বলতে এত? দীপেন্দু ডান দিকে বাম দিকে মাথা নাড়ায়। অভিজিৎ বলল, এখন কি শুয়ে পড়ি, চল, কাল সকাল সকাল উঠতে হবে আবার। এই বলে অভিজিৎ আগে এগিয়ে গেল। ওর পিছনে দীপেন্দু আসতে লাগলো। আসার সময় অভিজিৎ বলতে বলতে আসলো, দীপেন্দু যাই বল, আমার কিন্তু জায়গাটা বেশ লেগেছে। বাড়িটা বেশ পুরনো, পিছনের দিকটা পুরো ভগ্নপ্রায় দশা। কেমন একটা রোমাঞ্চকর ব্যাপার স্যাপার। অভিজিৎ নিজের মতোই বলতে থাকে এবং বলতে বলতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই অভিজিতের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। এখন ঘরের ছোট খোলা জানলা থেকে চাঁদের আলো এসে ঘরের ভেতরে পড়েছে, আর সেই আলোতেই অভিজিৎ ওর পাশের বিছানায় আগের মতো শুয়ে থাকতে দেখল দীপেন্দুকে। তার মধ্যে কোনো রকম পরিবর্তন নেই, কিন্তু কি করে সম্ভব? কিন্তু আমার পিছনে তো
এই বলেই অভিজিৎ পিছন ফিরে তাকালো। পিছনে এখন কালো নিকষ অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না অভিজিৎ। শুধু একটা ঠান্ডা হিমেল হাওয়া অভিজিতের শরীর কাঁপিয়ে দিয়ে চলে গেল। এবার অভিজিতের একটু একটু ভয় হতে লাগলো। অভিজিতের পা থরথর করে কাঁপতে লাগলো। সেই অবস্থাতেই ও ঘরের ভেতরে এসে দরজাটা বন্ধ করে কোনো মতে বসে পড়ল বিছানায়। সেই আচমকা আওয়াজে ঘুম ভেঙে গেল দীপেন্দুর। থতমত খেয়ে বিছানায় উঠে বসলো আর অভিজিৎকে ওইভাবে বসে থাকতে দেখে বলল, কি হয়েছে রে তোর, এরকম করছিস কেন? অভিজিৎ বলল, এতক্ষণ ঘুমাচ্ছিলি তুই? দীপেন্দু অবাক হয়ে বলল, হ্যাঁ, এইমাত্র একটা আওয়াজ পেলাম আর তার উপরেই তো ঘুমটা ভেঙে গেল, কিন্তু কেন? অভিজিৎ আর কিছু বলতে পারে না। যদিও ও যদি এখানে ঘুমিয়ে থাকে তাহলে ও কার সাথে এতক্ষণ ধরে কথা বলছিল? দীপেন্দু বলল, কি রে, কি হলো? অভিজিৎ বলল, কিচ্ছু না। এই বলেই সঙ্গে সঙ্গে পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ে। দীপেন্দু অবাক হয়ে গেল, কিন্তু এত রাত হয়ে গেছে বলে আর কিছু জিজ্ঞেস করে না অভিজিৎকে। চুপচাপ ঘুমিয়ে পড়ে। সারা রাত ধরে অভিজিৎ তার সাথে এটা কি হলো? আদৌ কি সত্যি, নাকি কোনো স্বপ্ন দেখলো, নাকি দীপেন্দু কোনো মিথ্যা কথা বলছে? এটা কি করে হতে পারে? দীপেন্দুর সাথে তো তখন কথা বলল, তাহলে? এসব ভাবতে ভাবতেই অভিজিৎ কখন ঘুমিয়ে পড়ে খেয়াল থাকে না। সকালবেলায় অভিজিতের ঘুম ভাঙে দীপেন্দুর ডাকাডাকিতে। আরে কত ঘুমাবি, ওঠ! অভিজিৎ ঘুম থেকে উঠে পড়ে। ভোরের দিকে কখন যেন ঘুমিয়ে পড়েছিল অভিজিৎ। আগের দিনের রাতের কথা প্রায় ভুলেই গেল অভিজিৎ, কারণ এখন কাজের জন্য তাড়াহুড়ো করে বেরোতে হবে। রামগোপাল নেই, তাই বাইরেই কোথাও কিছু খেয়ে নেবে বলে ঠিক করলো দুজনে। আজকের ঘটনা এইখানেই শেষ। পরবর্তী নতুন এপিসোডে আবার নতুন কোনো ঘটনা নিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভৌতিক সত্য ঘটনা আড়ালের মাধ্যমে আপনাদের শোনাতে পারি। সকলে ভালো থাকবেন।